একে তো এত রাতে কল করেছেন, তার উপর কথা বলছেন না। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে সে বলল, এত রাতে কল দিয়ে কথা বলছেন না কেন? সমস্যা কি? তন্দ্র মুখ খুলল না তবুও। কিছু বলতে গিয়ে যেন আটকে যাচ্ছে সে। মেয়েটা তার কণ্ঠস্বর শুনেই হয়তো কল কেটে দিবে। তন্দ্রকে কথা বলতে না দেখে চৈতালি তেতে গেল আরো। ক্রোধিত কণ্ঠে বলল, মাঝরাতে কল দিয়ে মৌনতা পালন করছেন নাকি বোবা? বোবা হলে মাঝরাতে কল করে অন্যকে কেন বিরক্ত করেন? কথাটা বললেই কলটা কাটতে উদ্যত হলো চৈতালি। তন্দ্র বুঝল মেয়েটা রেগে গেছে, হয়তো এখনই কল কেটে কেটে দিবে। দ্রুতই মুখ হলো সে। বলল, প্লিজ চৈতালি, কল কাটবে না। আমার কথা আছে তোমার সাথে। অনেক কষ্টে তোমার নাম্বারটা পেয়েছি। কণ্ঠস্বর শুনে চৈতালির আর বুঝতে বাকি রইল না যে এটা তন্দ্র। যদিও এটা সে আগে সন্দেহ করেছিল। মেজাজ গরম হলো চৈতালির। এত রাতে এই পুরুষ তার নাম্বারে কেন কল করেছে? বিচ্ছেদটায় যে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে, এখন সেই বিচ্ছেদ আটকাতেই এই লোকের কেন এত আয়োজন? বিচ্ছেদ ঘটানোর আগে, তার হৃদয়ে তীব্রভাবে আঘাত করার আগে কেন তন্দ্র ভেবে কাজ করেনি? কেন সব দিক বিবেচনা করেনি? এখন যখন বিচ্ছেদের মতো একটা সিদ্ধান্ত মেনে নিল, তাহলে এখন এত আকুতি কেন? এ কোন ব্যক্তিত্বের পরিচয়? চৈতালির চোখ মুখ শক্ত হলো। শক্ত কণ্ঠেই সে বলল, আপনি আবার বিরক্ত করছেন আমাকে? আপনার সাহস তো কম নয়। ব্যাকুল হয়ে উঠল তন্দ্র। ব্যাকুল কণ্ঠে বলল, প্লিজ চৈতালি, কলটা কেটো না। আমার কথাটা শোনো একটিবার। চৈতালি শুনল না তন্দ্রের কোনো কথা। কলটা কেটে দিল সে। তন্দ্র আবারও কল লাগালো চৈতালির নাম্বারে। চৈতালি দেখল কলটা, কিন্তু ধরল না। উল্টো কলটা কেটে বন্ধ করে দিল মোবাইলটা। মেয়েটা শেষ পর্যন্ত মোবাইলটাই বন্ধ করে দিল। এর থেকে ব্লক করতে পারত। সে না হয় আরেকটি নাম্বার দিয়ে আবার কল করতো চৈতালিকে। আশাহত হলো তন্দ্র। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতালির নাম্বারের পানে। ভোরের আলো ফুটেছে চারদিকে। সূর্যের উজ্জ্বল রশ্মিতে সেজে উঠেছে চারদিক। ব্যস্ত নগরীর ব্যস্ততা বাড়ছে ক্রমে। চারদিকে গাড়ির ব্যাপক ধ্বনিতে ভরে উঠছে। তন্দ্র প্রতিদিনের ন্যায় আজও অপেক্ষা করছে চৈতালির বাড়ির সম্মুখে। অপেক্ষা করছে কখন বাইরে বেরিয়ে আসবে চৈতালি। কিন্তু কই, আছে তার দেখা নেই আর। আজ যে বাড়ি এলো না চৈতালি। তন্দ্র হাত উছিয়ে তাকালো হাতে বাঁধা হাতঘড়িটার পানে। সময় দেখলো ইতোমধ্যে 10টা পেরিয়ে গেছে। মেয়েটার কলেজ 10টায়। এর মধ্যে চৈতালি যখন বাড়ির বাইরে এলো না, তখন আর তার বাইরে বের হওয়ার সম্ভাবনা খুবই কম। হতাশার নিঃশ্বাস ফেল তন্দ্র। করুণ দৃষ্টিতে তাকালো চৈতালিদের বাড়িটার পানে। এখন কি চলে যাবে সে? চলে গেলে তো হবে না। এখন প্রতিটা দিনই মূল্যবান তার কাছে। একটা দিন অতিবাহিত হওয়া মানে চৈতালির কাছ থেকে মাপ পাওয়ার একটা দিন কমে যাওয়া। তন্দ্র ভাবতে শুরু করলো। কিঞ্চিত সময় নিয়ে সিদ্ধান্ত নিল, আজ সে আবার যাবে চৈতালিদের বাড়িটায়, তাতে যা হয় হোক। খুব বেশি হলে চৈতালির ভাইদের হাতে মার খাবে। খাক না একটু আধটু মার, তবুও সমাপ্তিতে যদি চৈতালিকে সে ফিরে পায় তাহলেই হবে। এমনিতেও সে যা করেছে তা তো মার খাওয়ার মতোই কর্ম। তন্দ্র আশেপাশে তাকালো একবার। অতপর এগিয়ে গিয়ে দাঁড়ালো চৈতালিদের বাড়ির দরজায়। হাত উঁচিয়ে চাপলো কলিং বেলটা। প্রথমবারে কেউ দরজাটা না খুলেও দ্বিতীয়বার কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিল এক মধ্যবয়সী ব্যক্তি। শরীরে জনানো একটা মলিন শার্ট আর লুঙ্গি। লোকটা হবে হয়তো এ বাড়িতে কাজ করে। তন্দ্র কিছু বলার আগেই আগ বাড়িয়ে কথা বলল লোকটি। শান্ত কণ্ঠেই শুধালো, কারে চাই? তন্দ্র ইতস্ত বোধ করছে একটু। সে বেশ বুঝতে পারছে এই মুহূর্তে পরিবেশটা ঠিক যতটা শান্ত, একটু পর পরিবেশটা তার দ্বিগুণ অশান্ত হয়ে উঠবে। এই লোক হয়তো চিনতে পারেনি তাকে, নয়তো ইনি এতক্ষণে খবর দিতে সবাইকে। আমতা আমতা শুরু করলো তন্দ্র। বলল, চৈতালি, চৈতালি আছে? ম্যাডাম তো। এতটুকু বলেই থামতে হলো লোকটিকে। তাকে থামিয়ে তার পিছন থেকে ভরাট কণ্ঠে কেউ বলে উঠল, কে এসেছে কাশেম? কাশেম নামক লোকটি সরে দাঁড়ালো দরজা থেকে। সাথে সাথে দৃশ্যমান হলো তার পেছনে অবস্থানরত আরেকজন মধ্যবয়স্ক লোককে। প্রথম দেখাতেই লোকটাকে চিনে ফেলল তন্দ্র। চিনবে নাই বা কেন? লোকটি তার শ্বশুর ইফতেখার চৌধুরী যে। নিজের শ্বশুরকে চোখের সামনে দেখে আর একটু অপ্রস্তুত হয়ে পড়ল তন্দ্র। সেদিন এসে তো এই লোকের ছেলেদের মার খেয়ে গেছে। আজ না সিনেমার মতো এই লোক ছুটি গিয়ে বন্দুক নিয়ে তেড়ে আসে তার দিকে। আর বন্দুকটা মাথায় ঠেকিয়ে বজ্রকণ্ঠে বলে, তোর এত বড় সাহস, আমার মেয়েকে কাঁদিয়েছিস? তোকে আমি মেরে ফেলবো শয়তান। তন্দ্র ইফতিখার চৌধুরীকে দেখে নিজ মনে আকাশ পাতাল ভাবনার মধ্যেই ডুবো ডুবো হলেও তার ভাবনা মতো কিছুই হলো না। ইফতিখার চৌধুরী কোনো রকম রাগ দেখালেন না তার প্রতি, কিংবা খেপেও গেলেন না। বরং বেশ শান্ত ভঙ্গিতে তার দিকে এগিয়ে এলো ইফতিখার চৌধুরী। থমথমে কণ্ঠে বলল, তুমি এখানে? তন্দ্র একটু নড়েচড়ে দাঁড়ালো। বলল, জি, আসসালামু আলাইকুম।
ইফতেখার চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তন্দ্রর পানে। থমথমে কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আমার বাড়িতে পা রেখেছ তুমি? যে কীর্তি ঘটিয়েছ তাতেও বুঝি স্বাদ মেটেনি তোমার? আরও কিছু বাকি আছে? ইফতিকার চৌধুরীর কথায় তার দিকে চোখ তুলে তাকালো তন্দ্র। করুণ কণ্ঠে বললেন, আমি ভুল করেছি বাবা। আমি অনুতপ্ত আমার কর্মের জন্য। এবারের মতো দয়া করে মাফ করে দিন আমাকে, প্লিজ। শেষবারের মতো একটা সুযোগ দিন আমাকে। ইফতিখার চৌধুরী এবার বুঝি ক্রোধিত হলো একটু। কণ্ঠে কিছুটা ক্রোধ মিশিয়ে বললেন, বাবা? কিসের বাবা? আমাকে বাবা বলার অধিকার তুমি হারিয়েছ। আর সুযোগ? কিসের সুযোগ দিব আমি তোমাকে? আমার ফুলের মতো মেয়েটার জীবনটা আরেকবার নষ্ট করার সুযোগ চাইছো বুঝি তুমি? তন্দ্র হাত জোর করল, অনুনয়ের স্বরে বলল, বাবা প্লিজ, আমার কথাটা একটাবার শুনুন, বোঝার চেষ্টা করুন আমাকে। কি যেন কিভাবে ঘটেছে সবটা বলতে চাই আমি, কিন্তু কেউ তো আমার কথা শুনতেই চাইছে না। আমাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না কোনো। ইফতিকার চৌধুরী তাকালেন তন্দ্রর পানে। বরাবরই ভীষণ বিচক্ষণ মানুষ তিনি। ছেলেটার চোখে মুখে অস্থিরতার ভাব লক্ষ্য করেছেন তিনি। তাছাড়া বিষয়টা তার মেয়ের জীবনের সাথে জড়িত। এভাবে রাগ করে বা হঠকারিতায় সিদ্ধান্ত নিলে তো চলবে না। তন্দ্রর ব্যাপারে ভালোভাবে জেনে শুনে সব খোঁজ খবর নিয়ে অনেক ভেবেচিন্তে ছেলেটার সাথে নিজের মেয়ে বিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই ছেলে আজ হঠাৎ এমন একটা কাজ কেন করে বসলো জানা উচিত তার। তাছাড়া এখন পর্যন্ত যতদূর সে শুনেছে ছেলেটা ডিভোর্স পেপার পাঠালেও তার সাথে ডিভোর্স হয়নি চৈতালির। মেয়েটাকে নিজের কাছে ফিরিয়ে নিতেও বেশ পাগলামি শুরু করেছে তন্দ্র। এই বিষয়ে তৃষ্ণা বেগম আর আহসান মির্জার সাথেও কথা হয়েছে তার। তাদের কথা থেকে যতটুকু বুঝেছে, ছেলেটা কোনো কারণবশত চৈতালিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সব দিক বিবেচনা করে ইফতিকার চৌধুরীর মনে হচ্ছে ছেলেটা কি বলতে চাইছেন তার অন্তত শোনা উচিত ছিল একবার। তপ্ত নিঃশ্বাস ফেল ইফতিকার চৌধুরী। গম্ভীর কণ্ঠে বললেন, ভেতরে এসো। তন্দ্র অবাক হলো কিছুটা। যেখানে কেউ তার কোনো কথা শুনতেই রাজি নয়, সেখানে তার শ্বশুরমশাই এত সহজে মেনে নিল। ভেতরে যেন নতুন কোনো আশার আলো খুঁজে পেল সে। ইফতিকার চৌধুরীর পিছু পিছু সে ঢুকে গেল ভেতরে। গিয়ে দাঁড়ালো ড্রয়িং রুমে। সোফার একপাশে বসলেন ইফতিকার চৌধুরী। তন্দ্রকেও আদেশে সুরে বললেন, বসো। তন্দ্র কথা বাড়ালো না বেশি। ভদ্র ছেলের মতো বসল সোফায়। ইফতিকার চৌধুরী তাকালেন তন্দ্রর প্রাণে। বললেন, কি বলতে চাইছিলে বলো এখন? তন্দ্র সময় নিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, একে একে সব ঘটনা। ইফতিকার চৌধুরী মনোযোগ সহকারে শুনলেন সবটা। সবটা শুনে তার মনটা নরম হলো বুঝি একটু। বয়স বেড়েছে, সাথে অভিজ্ঞতাও। তাই হৃদয়টাও কোমল তার। তিনি ভাবলেন, দুই পরিবার আবার একবার বসা উচিত এ ব্যাপারে। মেয়ের সাথেও কথা বলে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো উচিত এবার। বিয়ে তো কোনো ছেলে খেলা নয় যে যখন ইচ্ছে হলো করলো আর যখন ইচ্ছে হলো ভেঙে দিল। তারপরও ছেলেটা ভুল করে ফেলেছে, এখন মাফও চাইছে। একটা সুযোগ অন্তত দেওয়া যায় ছেলেটাকে, অন্তত মেয়ের সুন্দর একটা ভবিষ্যতের আশায়। আজ যদি মেয়েটার ডিভোর্স হয়ে যায়, তবে সমাজ যে তার ফুলের মতো মেয়েটার জীবন কতভাবে ওষ্ঠাগত করবে তা সে জানে ভালোভাবে। যেহেতু সে মেয়ের বাবা, সেহেতু সব দিক বিবেচনা করেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে তাকে। তবে ইফতিকার চৌধুরী আগে থেকে কিছু বললেন না তন্দ্রকে। শুধু গলচিয়ে ডাক দিলেন কাশেমকে। বললেন, কাশেম, চা দিয়ে যা তো 2 কাপ। কিয়ৎক্ষণ সময় পরই কাশেম চা নিয়ে এলো 2 কাপ। রাখলো তাদের সামনের ছোট টেবিলটায়। ইফতিকার চৌধুরী 1 কাপ চা তুলে বাড়িয়ে দিলেন তন্দ্রর দিকে। বললেন, নাও। তন্দ্র হাত বাড়িয়ে নিতে গেল 4 কাপ, কিন্তু পারল না। তার আগেই ঝড়ের গতিতে কেউ এসে কলার চেপে ধরল তার। তন্দ্র চমকে উঠে তাকালো সম্মুখ পানে। দেখতে পেল হাসান চৌধুরীর ক্রোধিত মুখশ্রী। চোখ মুখ শক্ত হয়ে আছে তার। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। তন্দ্রর কলার ধরে দাঁতে দাঁত চাপল হাসান চৌধুরী। ক্রোধিত কণ্ঠে বলল, তুই আবার এসেছিস? সেদিনের মানে ধরেনি তোকে? তন্দ্র বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন ইফতেখার চৌধুরী। শক্ত কণ্ঠে বললেন, তোমাকে আমি এই শিক্ষা দেইনি হাসান, যে বাড়িতে আসা অতিথির গায়ে হাত তুলবে তুমি। ওর কলার ছাড়ো। হাসান চৌধুরী ছেড়ে দিল তন্দ্রর কলার। অবাক চোখে তাকালো বাবার পানে। এত কাহিনীর পর এই ছেলের সাথে তার বাবার এত নরম ব্যবহারে যেন আশ্চর্য হচ্ছে সে। হাসান চৌধুরী অবাক সুরে বলল, বাবা, তুমি এই ছেলেটার পক্ষ নিচ্ছ? আবার ঘরে রেখে চা খাওয়াচ্ছ? এত কিছুর পরও? হাবিব, তুমি। কথাটা আর সম্পূর্ণ করতে পারলেন না ইফতিকার চৌধুরী। তার আগেই তাকে থামিয়ে দিল হাসান চৌধুরী। ক্রোধে যেন দিশেহারা হয়ে পড়েছে সে।
এই বিয়েটাতেও তার মতামত ছিল না, কোনো শুধু বাবার জন্য মেনে নিতে হয়েছিল তাকে। এত কিছু হয়ে যাওয়ার পরও বাবার সেই ভঙ্গিমা বদলালো না। মেয়ের জন্য কি একটু কষ্ট হচ্ছে না তার? খারাপ লাগছে নাকি? চোখ মুখ শক্ত হয়ে উঠল হাসান চৌধুরীর। কঠোর কণ্ঠে সে বলল, অনেক শুনেছি তোমার কথা বাবা। তোমার কথা শুনেই আমার বোনের আজ এই অবস্থা। সেদিন যদি তোমার কথা মতো রাজি না হতাম, তবে আমার বোনটা তাহলে ভালো থাকতো এখন। কথাটুকু শেষ করে একটু থামলো হাসান চৌধুরী। অতপর আবার বলল, আমি আমার বোনের আবার বিয়ে দেব। আর ওর থেকে হাজার গুণ ভালো ছেলের সাথে বিয়ে দেব। এই বিষয়ে আমি কারো মতামত চাইছি না। শুধুমাত্র আমার সিদ্ধান্ত জানিয়েছি। আর এবার আমার সিদ্ধান্তের নড়চড় হবে না কোনো। কথাটা শেষ করেই হাসান চৌধুরী হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দাঁড়ালো না আর একটু, আর শুনল না কারো কথা। বলার সুযোগও দিলেন না কাউকে কিছু। চৈতালির আবার বিয়ে দেবে কথাটা কর্ণকুহরে পৌঁছাতে যেন অন্তর জ্বলে উঠল তন্দ্রর। থমকে গেল সে। চৈতালিকে ছাড়া সে বাঁচবে কিভাবে? চৈতালিকে সে অন্য কারো হতে দেখতে পারবে না, কখনোই না। এখন কি করবে সে? বুকটা জ্বলে যাচ্ছে যে। এই একটা ভুলের কারণে তাকে কতটা শাস্তি পেতে হবে। রাত বাড়ছে ক্রমশ। চারদিকে ছড়িয়ে পড়ছে তিমির অন্ধকার। আশেপাশের বিল্ডিংগুলো একে একে আলো নিভিয়ে নিমজ্জিত হচ্ছে গভীর অন্ধকারে। হয়তো ঘুমিয়ে পড়ছে সবাই। রাত তো কম হয়নি। এখনো যদি না ঘুমায়। চারদিকে সকলের মধ্যে ঘুমপড়িদের ছড়াছড়ি হলেও ঘুম নেই তন্দ্রর দুই নয়নে। এই কয়েক রাত ধরে না ঘুমাতে ঘুমাতে তার ঠিকমতো না খেতে খেতে চোখে মুখের শ্রী পাল্টে যেতে শুরু করেছে তার। ওজনও কমে গেছে বোধহয় কিছুটা। চোখের নিচে রাত জাগার ফলে কালচিটে দাগ স্পষ্ট। আজ রাতেও ঘুম হবে বলে মনে হচ্ছে না। নিজ কক্ষের বিছানার পাশ ঘেঁষে মেঝেতে হাঁটু মুড়ে ছোট্ট মোবাইলটা হাতে বসে আছে তন্দ্র। একের পর এক কল করে যাচ্ছে সে চৈতালি নামক নারীকে। মেয়েটার নাম্বারটা বন্ধ বলছে এখনো। ওই যে কাল বন্ধ করেছে, তারপর আর হয়তো খোলেনি। সারাদিনের তন্ত্র অনেকবার কল করেছে চৈতালিকে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠধারী এক মহিলা জানিয়েছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবার তন্দ্রর রাগ লাগছে ভীষণ। নিজের ওপর নিজের রাগ লাগছে। সে কেন না জেনে না বুঝে সবকিছু ঠিকভাবে পরখ না করে হুট করে ডিভোর্সের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। আজ নিজের ভুলের জন্য সে নিজে শাস্তি পাচ্ছে। প্রতিটি পদে পদে শাস্তি পাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলার মতো শাস্তি পাচ্ছে। এর চেয়ে আর কষ্টদায়ক কি হতে পারে? এর জন্য হয়তো কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধীরে ধীরে তন্দ্রর চোখ মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করছে। মেঝে থেকে উঠে দাঁড়ালো তন্দ্র। গভীর ক্রোধে উন্মুক্ত হয়ে নিজের হাতে থাকা মোবাইলটা সজোরে ছুঁড়ে মারল ইট পাথরে গড়া মেঝেতে। সাথে সাথে মোবাইলটা ভেঙে ছড়িয়ে ছিটে গেল চারদিকে। বিকট চিৎকার করে নিজের মাথার চুলগুলো খামচে ধরে আবার মেঝেতে বসে পড়ল তন্দ্র। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আজ তার। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গড়িয়ে দিতে। নিজের বাঁচার ইচ্ছেগুলোও ধীরে ধীরে মরে যাচ্ছে যেন। বুকের ভেতর কষ্ট হচ্ছে ভীষণ। বক্ষস্থল যেন জ্বলে যাচ্ছে। এই দহন আর সহ্য করা যাচ্ছে না। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে। তন্দ্র অনেক বুঝিয়েছে সবাইকে, অনেক ঘুরেছে সবার পিছনে। চৈতালিকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। তারা কখনো তার কথা শুনতে প্রস্তুত ছিল আর না তাকে বোঝার। সে না হয় একটা ভুল করেছে, তাই বলে কি তারা কেউ শুনবে না তার কথা? আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তো শেষ একটা কথা শোনা হয়, তার শেষ একটা ইচ্ছে পূরণ করা হয়, তাই না? কিন্তু এরা তো তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির থেকেও নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে। অবশ্য বোঝানো তাকেই যায়, যারা বুঝতে চায়। কিন্তু এরা তো তাকে বুঝতেই চায় না। ঠিক আছে, সেও আর বোঝাবে না কাউকে কিছু। আর পাগলের মতো ঘুরবে না কারো পিছু পিছু। রাতের আধার কেটে সকালে দেখা মিলেছে। গাড়ির হর্ন আর ব্যস্ত শহরের কোলাহলপূর্ণ আওয়াজ শোনা যাচ্ছে ওই যে। যদি এখন সকাল গড়ায়নি, তেমন তবুও শহরের ব্যস্ততা যেন বেড়েই চলছে। তন্দ্র আজ বেশ সকাল সকালে বেরিয়ে এসেছে। তার কারণ থেকে শরীরে তার বেশ পরিপাটি ফর্মাল ড্রেস। তবে কি তুন্দ্র সত্যি ছেড়ে দিল চৈতালি পিছু? খাবার টেবিলে বসেছিল আহসান মির্জা, তৃষ্ণা বেগম আর তুন্দ্রর ছোট ভাই তুর্য মির্জা। আগে তারা সকালে সবাই একসাথে খেলেও বেশ কিছুদিন ধরে তন্দ্র তার অনিয়ম করছে। তন্দ্রার অবস্থা দেখে কেউ আর তেমন জোর করেনি তাকে। রোজ তার খাবার তার ঘরেই পৌঁছে দেওয়া হয়েছে। তবে আজ বেশ কয়েকদিন পর তাকে আবারও আগের রূপে দেখে বেশ অবাক হলেন সবাই। যদিও মুখে প্রকাশ করেনি কেউ। কিন্তু তার মা তৃষ্ণা বেগম, এই মহিলা, অবশ্য মধ্যস্থানে আছে বড় বিপাকে।
এই কদিন ছেলের বিধ্বস্ত অবস্থায় চৈতালির পেছনে পাগলের মতো ঘুরতে দেখে চৈতালিকে এ বাড়িতে ফিরে পাওয়ার একটা আশা খুঁজে পেয়েছিলেন তিনি। আবার ছেলের বিধ্বস্ত অবস্থাও ব্যথিত করেছিল তার হৃদয়। এখন আবার ছেলেকে আগের রূপে দেখে হৃদয়ে শান্তি লাগছে তার। কিন্তু চৈতালিকে আর কখনো ফিরে না পাওয়ার আশঙ্কা জাগছে ভিতরে ভিতরে। তৃষ্ণা বেগমের ভাবনার মধ্যে তন্দ্র এসে বসলো খাবার টেবিলে। বলল, মা, ক্ষুধা লেগেছে, খাবার দাও তাড়াতাড়ি। তৃষ্ণা বেগম আর দেরি করলেন না, দ্রুতই ছেলের সম্মুখে খাবার পরিবেশন করলেন। ছেলেটা খাবার ঠিকভাবে খাবার মুখে তোল নাই কয়দিন, চেহারাটাও শুকিয়ে গেছে। তন্দ্রর শুকনো মুখ পানে তাকিয়ে ব্যথিত হলো তৃষ্ণা বেগমের হৃদয়। ছেলেকে খাবার দিয়ে সে আবার বসলো নিজের স্থানে। উসখুস করতে শুরু করলো কিছু বলার জন্য। তার যে কিছু বলার আছে, কিন্তু কিভাবে বলবে ঠিক ভেবে পাচ্ছে না। ছেলের এই কদিনের পাগলামি মা হয়ে নিজের চোখে দেখেছেন তিনি। এখন আবার এই কথা বলে ছেলেটা ঠিক কি প্রতিক্রিয়া দেবে ভেবে পাচ্ছে না তিনি। আবার বিষয়টা ছেলেকে না জানালেই নয়, এই বিষয়ের সাথে তো অপ্রতভাবে জড়িত তন্দ্র। তন্দ্র বুঝল মায়ের অভিব্যক্তি। খেতে খেতে সে বলল, কিছু বলবে মা? আমতা আমতা শুরু করলেন তৃষ্ণা বেগম। বললেন, আসলে বাবা বলছিলাম কি। তৃষ্ণা বেগমের কণ্ঠে ইতস্তবোধ স্পষ্ট। তন্দ্র খাবার রেখে শীতল দৃষ্টিতে তাকালো মায়ের পানে। বলল, আমাকে তোমার কিছু বলার জন্য ইতস্ত করতে হবে না তোমাকে। বলে ফেলো তাড়াতাড়ি। ও বাড়ি থেকে কল করেছিল চৈতালির বড় ভাই হাসান চৌধুরী। সে আবার বিয়ে দিতে চাইছে চৈতালিকে। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার ফাইল করাবেন তারা। আর তোকে পাঠিয়ে দেবে। তোকে সই করে দিতে বলেছে পেপারে। তন্দ্রের মুখটা চুপসে গেল। কালো অন্ধকার নেমে এলো যেন তার চোখে মুখে। মলিন কণ্ঠে সে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, চৈতালি কি রাজি আবার বিয়ে করতে? তৃষ্ণা বেগম আনমনে উত্তর দিলেন, হয়তো। তরুন্দর তার সম্মুখে রাখা খাবার প্লেটটা ঠেলে রাখল। না খেয়ে উঠে দাঁড়ালো সে। শান্ত কণ্ঠে বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দিতে বলো, আমি সই করে দেব। বেলা গড়িয়েছে কিছুটা। সূর্যটা ঘুরতে ঘুরতে চলে এসেছে মাথার ওপরে। তেজও ছড়াচ্ছে সকালের দ্বিগুণভাবে। চৈতালির কদে শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ আগেই। হেঁটে বাড়ি ফিরছিল সে। কলেজ থেকে তার বাড়ি দূরে নয় বেশি। তাই এই মধ্য দুপুরে রাস্তাঘাটে মানুষই নেই তেমন। একা একাই যেন পুরো রাস্তা জুড়ে রাজত্ব করে চলছে চৈতালি। অবশ্য তার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। মাত্র 6টা মাসে তার সুন্দর জীবনটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ালো, এটাই বুঝি তাকদিরের খেলা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চৈতালির। আনমনে সে হেঁটে চলল বাড়ির রাস্তা ধরে। মাঝপথে আসতেই হঠাৎ করেই কোথা থেকে একটা মাইক্রোবাস এসে ব্রেক কষল চৈতালির সম্মুখে। হকচকিয়ে উঠল সে। এতক্ষণ অন্যমনস্ক থাকায় বিষয়টাতে একটু বিষয় চমকালো সে। আকস্মিক ঘটনায় হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল প্রচণ্ডভাবে। ইস, আর একটু হলে তার মৃত্যু অবধারিত ছিল। কিন্তু সে মরল না, বেঁচে আছে এখনো। অবশ্য মরলে খারাপ হতো না। জীবনের এই পর্যায়ে সে ইতিটান্ত দুনিয়ার সকল বেড়াজাল থেকে। এত দুঃখ কষ্ট যাতনা আর হয়তো থাকতো না তার। এই পৃথিবী নামক কঠিন মায়াজাল থেকে হয়তো মুক্তি পেত সে। কেন মরল না আজ সে? সৃষ্টিকর্তা আবার কেন বাঁচিয়ে দিল তাকে? তপ্ত নিঃশ্বাস ফেল চৈতালি। কাঁধে ব্যাগটা চেপে পা বাড়ালো সামনের দিকে। ঠিক তখনই ওই মাইক্রোবাসটার দরজা খুলে গেল তার সামনে। চৈতালি কৌতূহলবশত ঘাড় ঘুরিয়ে তাকালো গাড়ির ভেতরের দিকে। চোখে পড়ল এক হুডি পরা মুখমণ্ডল ঢাকা লোককে। লোকটাকে দেখে বেশ আশ্চর্য হলো মেয়েটা। এই মধ্যে দুপুরে মাথার উপর জ্বলন্ত সূর্য নিয়ে আবার হুডি পরে কে ঘুরে বেড়ায়, তা ওইভাবে ব্যাঙ ডাকাতদের মতো মুখ বেঁধে। চৈতালির ভাবনার মধ্যে লোকটি এসে দাঁড়ালো তার সম্মুখে। কিছু বুঝে ওঠার আগেই তার চোখে মুখে স্প্রে করলো কিছু একটা। চৈতালি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। স্প্রের গ্যাস কি আর হাতে বাঁধা মানে? কিন্তু কি হলো চৈতালির? মাথা ঘুরতে শুরু করলো মিনিটের মাথায়। চোখের সামনে ঝাপসা হয়ে আসতে শুরু করলো চারপাশ। মস্তিষ্কেও সচলতা হারাচ্ছে। আচ্ছা, তাকে কি কিডন্যাপ করা হচ্ছে? অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আশঙ্কায় বক্ষস্থল কাঁপতে শুরু করলো চৈতালির। চিৎকার করে সাহায্য চাইতে চাইল কারো কাছে, কিন্তু হায়, তার কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করতে যেন সক্ষম হচ্ছে না সে। কণ্ঠনালী যেন কেউ চেপে ধরে রোধ করে রেখেছে। চৈতালি বুঝতে পারল ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। সম্পূর্ণরূপে জ্ঞান হারানোর পূর্বে সে শুধু দেখল সেই কালো পোশাকধারী ডাকাত বেশি লোকটা টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে তাকে। সে বাধা দিতে চাইল, কিন্তু পারল না। তার আগে সম্পূর্ণরূপে জ্ঞানহীন হয়ে পড়ল চৈতালি। গভীর রাত।
চারদিকে নীরব নিস্তব্ধতার বিচরণ। নেই কোনো কোলাহল, জনমানবের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একদম। শুধু শোনা যাচ্ছে মৃদু কণ্ঠে ঝিঝি পোকাদের কণ্ঠস্বর। চৈতালি শটান হয়ে শুয়ে আছে ড্রিমলাইটের ঝাপসা আলোয় ঘেরা অন্ধকারচ্ছন্ন একটি রুমের বিছানার একপাশে। বেশ কিছুক্ষণ যেতে একটু নড়ে চড়ে উঠল চৈতালি। বোধহয় জ্ঞান ফিরল তার। পিটপিট করে চোখ তুলে তাকালো সে। প্রথমবার চোখ খুলতেই তার চোখের সম্মুখে সবকিছু ঝাপসা দৃশ্যমান হলো। দ্রুতই সে আবার চোখ দুটো বন্ধ করে নিল। কিছুটা সময় নিয়ে খুলল চোখ দুটো। ড্রিমলাইটের মৃদু আলোয় দেখতে পেল মাথার উপর ফ্যানটা। মাথাটাও কেমন ভার ভার লাগছে। কতক্ষণ এভাবে পড়েছিল জানা নেই তার। মাথাটা হালকা ঘুরিয়ে সে আশেপাশে তাকালো। এটা তো তার বাড়ি বা তার রুম নয়। সে এখানে কেন? কোথায় আছে? মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো চৈতালি। মনে পড়ল তার কিডন্যাপের ঘটনা। তাকে তো কিডন্যাপ করা হয়েছিল। আটকে উঠল চৈতালি। তার মানে কিডন্যাপার তাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার। ধরফরে উঠে বসতে চাইল সে, কিন্তু পারল না। নিজেকে আবিষ্কার করলো কোনো পুরুষের শক্তপোক্ত হাতের বাঁধনে। এতক্ষণ বিভিন্ন চিন্তা ভাবনায় তো এদিকে খেয়ালই করা হয়নি। চমকে উঠল সে। তাকে এই পুরুষ জড়িয়ে কেন রেখেছে? তার মানে কি এসব শেষ তার? নিজের শরীরের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো চৈতালি। না, জামা কাপড় তো ঠিকই আছে। তাহলে কি কিডন্যাপরা এখনো করেনি কিছু তার? কিন্তু কে এলো? আর কেনই বা তাকে কিডন্যাপ করলো? চৈতালি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো তার পাশে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে থাকা পুরুষকে। কিন্তু পুরুষটির বন্ধন এতটাই দৃঢ় ছিল যে সে নড়তে পর্যন্ত পারছিল না। দম বন্ধ হয়ে আসছিল যেন। এভাবে কেউ ধরে রাখে নাকি? চৈতালি মোছড়ামুছড়ি শুরু করলো। নিজেকে ছাড়াতে চাইল এই পুরুষের বন্ধন থেকে। তবে তার এহেন কর্মকাণ্ডে বোধহয় বিরক্ত হলো তার পাশে থাকা কিডন্যাপার নামক পুরুষটি। হালকা নড়ে চড়ে উঠল লোকটি। ঘুম চালানো বিরক্তিমাখা কণ্ঠে সে বলল, আহ, নড়াচড়া করো না তো। এমনি অনেক দিন ঘুম হয় না ঠিকভাবে। একটু ঘুমাতে দাও শান্তিতে। কিডন্যাপারের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে চমকে উঠল চৈতালি। এ কণ্ঠ যে তার চেনা, খুব চেনা। হয়তো খুব বেশি এই কণ্ঠস্বরটা শোনার মতো সৌভাগ্য তার হয়নি। তবে ভালোবাসার প্রিয় পুরুষ বলে কথা। তার কণ্ঠস্বর কি ভুলে যাওয়া যায় এভাবে? কিন্তু তন্দ্র তাকে কিডন্যাপ কেন করবে? তার উদ্দেশ্য কি? চৈতালি কিছুটা চকিত সুরে বলল, তন্দ্র, আপনি আপনি কিডন্যাপ করেছেন আমাকে? তন্দ্র ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, হুম। ক্রোধে ফুঁসে উঠল চৈতালি। এত কিছু করে ওই লোকের মন ভরেনি। এখন আবার কিডন্যাপ করে নিয়ে এসেছে তাকে। এতটা অর্ধপতন হয়েছে এই লোকের। লোকটাকে এতটাও বাজে সে ভাবেনি কখনো। গভীর ক্রোধে উন্মত্ত হলো চৈতালি। তীব্র রাগে ধাক্কা মারল তন্দ্রকে। আকস্মিক হামলায় চৈতালির কাছ থেকে কিছুটা দূরে সরে গেল তন্দ্র। চৈতালি দ্রুতই উঠে বসল। পাগলে নিয়ে দৌড়ে গেল দরজার কাছে। দরজা খোলার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল সে। তন্দ্র দৌড়ে গেল তার কাছে। শক্ত হাতে ধরল মেয়েটার হাতটা। কিছুটা অস্থিরতা নিয়ে বলল, পাগলের মতো কোথায় ছুটছ? চৈতালি ফিরে তাকালো তন্দ্রর পানে। অগ্নিঝরা কণ্ঠে বলল, ছাড়ুন, আমার হাত ছাড়ুন, আমি বাড়ি যাব। তন্দ্র আলতোভাবে জড়িয়ে ধরল চৈতালিকে। কিছুটা শান্ত ভঙ্গিতেই বলল, বাড়ি? কোন বাড়ি? তুমি তো তোমার বাড়িতেই আছো। ভ্রু কোঁচকানো চৈতালি বলল, মানে? মানে এটা আমার বাড়ি, অর্থাৎ তোমার স্বামীর বাড়ি। তার মানে তোমারও বাড়ি? দাঁতে দাঁত চাপল চৈতালি। বলল, কিসের স্বামী? আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে আমার। তন্দ্র আর একটু শক্ত করে জড়িয়ে ধরল চৈতালিকে। বলল, কোনো ডিভোর্স হয়নি আমাদের। আইনত তুমি এখন আমার স্ত্রী। চৈতালি ছিটা মেরে নিজেকে ছাড়িয়ে নিল তন্দ্রের বাহুবন্ধন থেকে। ফুঁসে উঠে বলল, কি শুরু করেছেন কি আপনি? এত কিছু করে আপনার শখ মেটেনি? এখন আবার আমাকে কিডন্যাপ করার মতো ঘৃণ্য একটা কাজ করতে পারলেন আপনি? এমন একটা কাজ করতে আপনার বিবেকে বাঁধেনি একটুও? ভাবতেও অবাক লাগছে আমার। ছি! চৈতালির মুখে এহেন কথা শুনে অস্থির হয়ে উঠল তন্দ্র। তবে কি চৈতালিকে কিডন্যাপ করে ভুল করেছে সে? কিন্তু এছাড়া যে তার কাছে কোনো উপায় ছিল না। তন্দ্র অস্থির ভঙ্গিতে এগিয়ে গেল চৈতালির কাছে। হাত বাড়িয়ে মেয়েটার হাত দুটো ধরার চেষ্টা করে বলল, চৈতালি প্লিজ, কথাটা শোনো আমার। চৈতালি ধরতে দিল না তার হাত। ক্রোধিত কণ্ঠে বলল, একদম ছুবেন না আমাকে। আর আমি শুনবো না কোনো কথা। আপনি একটা খারাপ মানুষ। আপনি কিডন্যাপ করেছেন আমাকে। আপনি একজন কিডন্যাপার। আরেকজন কিডন্যাপারের কোনো কথা শুনতে ইচ্ছুক নই আমি। আমাকে বাড়িতে আসুন। আমি বাড়ি যাব। যাবে তো? আগে আমার কথাটা শোনো। চৈতালি আবারও দরজা খুলতে উদ্যত হলো। বলল, না, শুনবো না। আমি আপনার মতো মানুষের কোনো কথা।
নিশ্চয়ই ভাইয়ারা আর বাবা আমার জন্য চিন্তা করছে খুব। আমি বাড়িতে যাব। তন্দ্র পিছন থেকে জড়িয়ে ধরল চৈতালিকে। একটু শান্ত করতে চাইল তাকে, কিন্তু চৈতালি উত্তেজিত হয়ে পড়ল আরো। তন্দ্রর বন্ধন থেকে ছুটে যেতে চাইল বারবার। তন্দ্র আরো শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে। হাত টেনে নিজের দিকে ফিরিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরল নিজের সাথে, বুকের সাথে। চৈতালি তবুও শান্ত হলো না। হাত পা ছোড়াছড়ি শুরু করেছে সে। তন্দ্র উপায় খুঁজে পেল না। শেষে বাধ্য হয়েই চৈতালির মাথার পেছনে হাত রাখলো শক্ত হাতে। তাকে টেনে নিল নিজের দিকে। দ্রুতই নিজের শুষ্ক দুই ওষ্ঠের সাথে মিলিয়ে দিল চৈতালির নরম কোমল উষ্ণ দুই ওষ্ঠ। আকস্মিক ঘটনায় হকচকে উঠল চৈতালি। হতবাক হয়ে থেমে গেল সে। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল প্রচণ্ড গতিতে। এই প্রথম তার ওষ্ঠে এত গভীরভাবে তাকে কেউ শুয়েছে কেউ, তাও তার প্রিয় পুরুষ। হৃদয় যেন ওতাল পাতাল শুরু হয়েছে তার। পেটের নাড়িভুড়ি যেন মুচড়ে বেরিয়ে আসতে চাইছে। নিঃশ্বাসের গতিও বৃদ্ধি পেয়েছে। তন্ত্র শুধুমাত্র ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুপ থাকেনি, মত্ত হয়েছে গভীর চুম্বনে। পরমাবেশে আপনা আপনি চোখ দুটো বন্ধ হয়ে গেল চৈতালির। ধীরে ধীরে শান্ত হলো মেঘা, যেন নিস্তেজ হয়ে পড়েছে ধীরে ধীরে। চৈতালিকে শান্ত হতে দেখে তাকে ছেড়ে দিল তন্দ্র। গভীর আবেশে নিজের হাতে ধরে প্রিয় স্ত্রীর মাথাটা রাখলো নিজের বক্ষস্থলে। দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিল তাকে। চৈতালিও বিরক্তি করল না এবার। মেয়েটার ভিতরের অবাকতা এখনো যেন কাটেনি। এই সুযোগ, এই সুযোগে তন্দ্রর সবটা উগলে দিতে হবে চৈতালির সামনে। তন্দ্র একটু ঝুঁকে চুমু খেলো চৈতালির চুলের ভাঁজে। বলল, আমার কথা তোমাকে শুনতে হবে। আজ আমার কথা না শুনলে আমি ছাড়ছি না তোমাকে। আমার সব কথাগুলো তোমাকে বলতে তো আয়োজন। কিডন্যাপ পর্যন্ত করেছি তোমাকে। একটু থামল তন্দ্র। অতঃপর বলল, আগে আমার সব কথাগুলো শোনো। তারপর যদি তোমার মনে হয় আমাকে শাস্তি দিবে, দিও। আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব। চৈতালি বলল না কিছুই। মৌন রইল সে। তন্দ্র তার মৌনতাকে সম্মতি ভেবে নিয়ে বলতে শুরু করলো সবটা। একে একে সব বলে ক্ষান্ত হলো সে। চৈতালির তন্দ্রর বুকে মাথা রেখে শুনল সবটা। তন্দ্রের বলা শেষে তাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো চৈতালি। গোল গোল চোখে তাকালো তন্দ্রর পানে। বলল, তার মানে আপনি আমাকে আগে থেকে ভালোবাসেন? আমাকে পাওয়ার জন্যই ডিভোর্স দিতে চেয়েছিলেন আমাকে? তন্দ্র এগিয়ে গিয়ে আলতোভাবে চৈতালির দুই হাত নিয়ে নিল নিজের হাতের ভাঁজে। কাতর কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি চৈতালি, ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। প্লিজ, আমাকে বাঁচার সুযোগ, একটা সুযোগ দাও তুমি। আমি যেটা করেছি না জেনে ভুল করে, সেখানে তুমি জেনে শুনে আমার জীবনটা শেষ করে দিচ্ছ। শুনেছি ভুল করে নাকি মহান সৃষ্টিকর্তার কাছে মাপ চাইলে সে মাফ করে দেয়। আর তুমি করবে না? চৈতালি তাকালো তন্দ্রর পানে, ভাবলো কিছু একটা। অতঃপর বলল, আপনি যে মেয়েটাকে ভালোবাসতেন সেটা যদি আমি না হতাম, তবে আজ সত্যিই ডিভোর্স হয়ে যেত আমাদের, তাই না? চৈতালির কথায় তন্দ্রর অস্থিরতা বাড়ল, বই কমল না। অস্থির কণ্ঠে সে বলল, তেমনটা হয়নি তো। সৃষ্টিকর্তা আমার ভালোবাসার নারীটাকে তুমি রূপেই তো পাঠিয়েছে, তাই না? তাহলে প্লিজ এই কথাগুলো বলো না আর। আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমাকে মারো কাটো, যা খুশি করো, আমি বাধা দেব না। তবু আমাকে ছেড়ে যেও না। আমাকে শেষ একটা সুযোগ দাও। ফিরে এসো আমার কাছে। প্লিজ চৈতালি, আমাকে এভাবে শেষ করে দিও না। চৈতালি উত্তর দিল না কোনো। নিজের হাত দুটো ছাড়িয়ে নিল তন্দ্রের হাতের ভাঁজ থেকে। অতপর বিছানার ওপর গিয়ে বসল। তন্দ্রর পানে তাকিয়ে বলল, খিদে পেয়েছি আমার। তন্দ্র ধ্যান ভাঙল। খেয়াল এলো মেয়েটাকে সে যে তুলে নিয়ে এসেছে, তারপর এখন অবধি খাওয়ানো হয়নি কিছুই। এখন মধ্যরাত, ক্ষুধা লাগাটা স্বাভাবিক। ইস, আগে কেন বিষয়টা খেয়াল এলো না তার। তন্দ্র তাকালো চৈতালির পানে, বলল, তুমি বসো একটু, আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। কথাটা শেষ করে লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল তন্দ্র। খানিক সময় পরই একটা প্লেট খিচুড়ি নিয়ে এসে হাজির হলো সে। প্লেটটা বাড়িয়ে দিল চৈতালির পানে। বলল, গ্রাম অঞ্চল তো এখানে তেমন কিছুই পাইনি। আসার সময় হোটেলে শুধুমাত্র খিচুড়ি পেয়েছি। এটা দিয়ে চালিয়ে নাও আজ রাতটা, কাল অন্য ব্যবস্থা করব। চৈতালি হাত বাড়ালো। তন্দ্রর হাত থেকে প্লেটটা নিতে নিতে বলল, কোথায় আছি এখন আমরা? আমাদের গ্রামের বাড়িতে। ভেঙচি কাটলো চৈতালি। বলল, কিডন্যাপ করে কোথায় সাজে, কক্সবাজার, রাঙামাটি নিয়ে যাবেন? তা নয় এনেছেন আপনাদের সেই কাদা প্যাচপ্যাচে গ্রামে? চৈতালির এমন কথায় কিছুটা অবাক হলো তন্দ্র, সাথে সহজ হলো কিছুটা। একটু এগিয়ে বসলো সে। বলল, চৈতালির পাশে, মিনমিনিয়ে বলল, এখন তো এখানে নিয়ে এসেছি,
যদি তুমি সব ঠিকঠাক করে নাও, তাহলে না হয় মধুচন্দ্রিমাতে আমরা ওসব জায়গায় যাব। চৈতালি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। তন্দ্র চুপসে গেল কিছুটা। চৈতালি আর বলল না তেমন কিছু। হাত ধুয়ে খাবার খাওয়া শুরু করলো। দৈলক মা মুখে দেওয়ার পরই তার খেয়াল এলো পাশে বসা লোকটার কথা। সে কি খেয়েছে? সেও তো তার সাথেই ছিল। হয়তো খায়নি। তার কি একবার তন্দ্রকে জিজ্ঞেস করা উচিত খেয়েছে কিনা? কেমন ইতস্ত লাগছে তার। তবুও নিজের ইতস্তবোধকে দূরে রেখেই সে তন্দ্রকে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? তন্দ্র তাকালো চৈতালির মুখ পানে। ছোট করে উত্তর দিল, না। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল চৈতালি। প্লেটের খাবারগুলো দুই ভাগে ভাগ করলো সে। এক ভাগের দিকে ইশারা করে বলল, খেয়ে নিন। তন্দ্র খুশি হলো কিছুটা। যাক, মেয়েটা তার কথা একটু হলেও ভেবেছে, তার দিকে খেয়াল করেছে। তন্দ্র খাটের উপরে উঠে বসলো আসন কেটে। নিজের ভিতরে খুশি থেকেই একটা অনাকাঙ্ক্ষিত আবদার করে বসলো চৈতালির কাছে। বলল, খাইয়ে দিবে একটু? চৈতালি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। চুপসে গেল তন্দ্র। ঢোক গিলে হাসার চেষ্টা করলো একটু। বলল, মজা করছিলাম। আমার হাত আছে তো, আমি খেয়ে নিচ্ছি। অতপর দুজনেই খাওয়া শুরু করলো এক প্লেট থেকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া শেষ করলো তারা। চৈতালি উঠে হাত ধুতে গেল। আর তন্দ্র খাবার প্লেট নিয়ে গেল রান্নাঘরের দিকে। কিঞ্চিত সময় পর চৈতালি হাত ধুয়ে রুমে ফিরে এলো। তন্দ্র তখনও রান্নাঘরে। সে ভালোভাবে তাকালো বিছানাটার দিকে। অতপর আশেপাশে খুঁজলো কিছু একটা, কিন্তু পেল না। ঘরের কোণে একটা বিশাল আকারের আলমারি দেখে সে এগিয়ে গেল সেদিকে। আলমারিতে কোনো লক না থাকায় সেটা খুলতে আর বেশি ঝামেলা করতে হলো না চৈতালিকে। মেয়েটা ভালোভাবে দেখলো আলমারির ভেতরে, খুঁজে পেয়েও গেল তার কাঙ্ক্ষিত বস্তু, একটা কোলবালিশ। চৈতালি হাত বাড়িয়ে নিজের হাতে ধরল নীল কোলবালিশটা। অতপর বিছানার মধ্যভাগে রাখলো সেটা। দুই ভাগে বিভক্ত করলো বিছানাটা। তারপর শুয়ে পড়ল বিছানার এক পাশে। তন্দ্র রান্নাঘরে প্লেট রেখে হাত ধুয়ে এলো রুমে। বিছানার মধ্যভাগে বিশাল আকারের কোলবালিশটা দেখে ভ্রুযুগল কোঁচকে এলো তার। এখানে আবার এটা এলো কি করে? সে তো কোনো কোলবালিশ বের করেনি। হাত বাড়িয়ে সে কোলবালিশটা সরাতে গেল। অমনি লাফিয়ে উঠে বসলো চৈতালি। বলল, এ কি? কোলবালিশ কেন সরাচ্ছেন? তন্দ্রর কোঁচকানো ভ্রুজোড়া কোঁচকে এলো আরো। বলল, মানে? এটা এখানে কেন? আমি ঘুমাবো তো। চৈতালি হাত উঁচিয়ে দেখালো কোলবালিশের অপর প্রান্ত। বলল, আপনি কোলবালিশের ওই প্রান্তে ঘুমাবেন, আর আমি এই প্রান্তে। সাথে সাথেই চৈতালির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো তন্দ্র। বলল, না, কোনো কোলবালিশ থাকবে না এখানে। আমি কিছুতেই তোমার পাশ ছেড়ে কোলবালিশের অপর প্রান্তে ঘুমাবো না। ভ্রু কুচকালো চৈতালি। বলল, কেন? সমস্যা কি? তন্দ্র তাকালো চৈতালির পানে। মিনমিনিয়ে বলল, কোলবালিশের অপর পাশে ঘুমালে মাঝরাতে তুমি যদি পালিয়ে যাও, তবে টের পাবো না আমি। তপ্ত নিঃশ্বাস ফেল চৈতালি। বলল, আমি পালাবো না। আমি বিশ্বাস করি না তোমাকে। একটু আগে যে খেল দেখালে, তার উপর এখনো বলনি আমাকে মাফ করেছো কিনা। তারপর যদি চলে যাও, তবে আমি আবারও বউহীনা হয়ে পড়ব। এই বিষয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আমি তোমার পাশেই ঘুমাবো। মাঝখানে কোনো কোলবালিশ থাকবে না। চৈতালি বিরক্ত হলো তন্দ্রর কথায়। কেমন বাচ্চাদের মতো চুক্তি দেখাচ্ছে। তার যদি পালিয়ে যাওয়ারই হতো, তবে এখনো এভাবে ঠান্ডা মাথায় বসে থাকতো নাকি সে? এভাবে তন্দ্রর সাথে বসে খাবার খেতে। চৈতালি তাকালো তন্দ্রর পানে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, তাহলে আমি ঘুমাবই না বিছানায়, নিচে ঘুমাবো। কথাটা বলেই বিছানা ছেড়ে উঠে যেতে চাইল চৈতালি। ভরকে গেল তন্দ্র। দ্রুতই পিছন থেকে তার হাতটা টেনে ধরল সে। মেকি হেসে বলল, না না, তুমি বিছানাতেই ঘুমাবে। আমি মেনে নিচ্ছি তোমার কথা। আমি কোলবালিশের এপাশেই ঘুমাবো। কিন্তু, ভ্রু কুচকালো চৈতালি। বলল, কিন্তু কি? তন্দ্রর উত্তর না কিছুই। বিছানা ছেড়ে উঠে গেল সে। একটা গামছা নিয়ে তার এক প্রান্ত বেঁধে দিল চৌতালির হাতে, আর অন্য প্রান্ত বেঁধে নিল নিজের হাতে। অতপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এবার ঠিক আছে, ঘুমাও এখন। এভাবে গামছার দুই প্রান্ত দুজনের হাতে বাতে রেখে অবাক হলো চৈতালি। অবাক সুরে সে বলল, গামছা কেন বাঁধলেন? তন্দ্র গামছার বাঁধনটা আর একটু শক্ত করতে করতে বলল, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও বা পালিয়ে যাও, তাই এটা বাঁধলাম। এটা যখনই খুলতে যাবে বা টান পড়বে, তখনই আমি বুঝে যাব তুমি ছেড়ে চলে যেতে চাইছো আমাকে। তখনই দ্রুত উঠে পড়ব আমি। চৈতালি দাঁতে দাঁত চাপল। কি শুরু করেছে এই পুরুষ! এগুলোকে বাচ্চামো ছাড়া আর কি বলবে সে? তার যদি পালিয়ে যাওয়ার পরিকল্পনায় থাকে, তবে এই সামান্য গামছাকে বেঁধে রাখতে পারবে তাকে? যত সব আজগুবি কাণ্ড!
চৈতালি কিছুটা বিরক্ত নিয়ে বলল, এত বড় একটা গামড়া পুরুষ হয়ে বাচ্চাদের মতো করছেন কেন? তন্দ্র তাকালো চৈতালির পানে, বলল, দামড়া পুরুষ হয়ে তো বউ আটকে রাখতে পারলাম না, তাই দেখছি বাচ্চা হয়ে আটকে রাখতে পারি কিনা। চৈতালি কথা বাড়ালো না আর, এর সাথে কথা বলাই বেকার। চুপচাপ চেয়ে শুয়ে পড়ল অন্যদিকে ফিরে। কিন্তু অন্যদিকে ফিরেও শান্তি নেই যেন। খানিক সময় পরে হাতে টান পড়ল তার। বিরক্ত হলো চৈতালি। নাকমুখ কুঁচকে ফিরে তাকালো তন্দ্রর পানে, বলল, কি হয়েছে? ঠোঁট টেনে হাসল তন্দ্র, বলল, দেখলাম বাঁধনটা ঠিকঠাক কাজ করেছে কিনা। কথাটা শেষ করেই বিছানায় শুয়ে পড়ল সে। চৈতালিও মুখ ঘুরিয়ে নিল। কথায় কথা বাড়বে, তার থেকে চুপ থাকাই শ্রেয়। এই মুহূর্তে একটু শান্তি চাই তার। চৈতালি আবার শুয়ে পড়ল অন্যদিকে ফিরে। কিন্তু ঘুম নেই তার দুই চোখে। একে একে ভাবছে সে তুন্দ্রর সব বলা কথাগুলো। সে কি মাফ করে দিবে তুন্দ্রকে? আবারও স্বামী হিসেবে মেনে নেবে তাকে? আজ যদি তুন্দ্রর ভালোবাসা নারীটি সে না হতো, তবে তো এতদিনে তার আর তুন্দ্রর ডিভোর্স হয়ে যেত। পরক্ষণে আবার ভাবল, তা তো হয়নি। তবে সে বিষয়ে ভাবনার কোনো মানে আছে কি? আর তাছাড়া সেও তো এর জন্য কম শাস্তি দেয়নি ছেলেটাকে। আর সে নিজেও তো কষ্ট পেয়েছে অনেক। এখন সৃষ্টিকর্তা যখন তার কষ্ট কমাতে আবারও তার প্রিয় পুরুষটাকে পাঠিয়ে দিয়েছে তার কাছে, তাকে কি এভাবে পায়ে ঠেলা ঠিক হবে? কিছুই যেন আজ ভাবতে পারছে না চৈতালি। মস্তিষ্কে জট পাকিয়ে রয়েছে সব। তার কি করা উচিত এখন? চৈতালির মন বলল, ছেলেটাকে একটাবার অন্তত সুযোগ দেওয়া উচিত। মাপ চাইলে তো স্বয়ং সৃষ্টিকর্তাও মাফ করে দেয়। আর সে তো মানুষ মাত্র। ভাবতে ভাবতে কত সময় কেটে গেল জানা নেই তার। এখন একটু অষ্টমে যাওয়ার প্রয়োজন তার। প্রাকৃতিক ডাক অপেক্ষা করার সামর্থ্য নেই তার। চৈতালির উঠে বসলো বিছানায়। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে উঠে যেতে চাইল সে। অমনি বিছানায় লাফিয়ে উঠে বসলো তন্দ্র। বড় বড় চোখ করে বলল, আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি? অবাক হলো চৈতালি। একটু সময়ের জন্য সে ভুলে গিয়েছিল তার হাতে বাঁধা গামছার কথা। অবাক সুরে সে বলল, ছেড়ে চলে কেন যাব? অষ্টমে যাচ্ছি আমি। একটু স্বস্তি পেলে বুঝি তন্দ্র। তার মানে মেয়েটা পালিয়ে যাচ্ছে না। চোখ মুখ থেকে চিন্তার রেশ কাটল তার। বিছানা থেকে উঠে দাঁড়ালো তন্দ্র। বলল, চলো। ভ্রু কুচকাল চৈতালি। বলল, আপনি কোথায় যাবেন? কেন? অষ্টমী। এবার ফুঁসে উঠল চৈতালি। না, আর সহ্য করা যাচ্ছে না। সেই তখন থেকে এই লোক একের পর এক বাচ্চামো করেই যাচ্ছে। এত বড় দামড়া ছেলে যদি এভাবে বাচ্চামো করে, তাহলে কি সহ্য করা যায়? দাঁতে দাঁত চাপল চৈতালি। বলল, বাচ্চামো বন্ধ করুন, নয়তো একদম মাথা ফাটিয়ে ফেলবো আপনার। তন্দ্র তাকালো চৈতালির মুখ পানে। চোখ জোড়া ছোট ছোট করে বলল, আমি কি অষ্টমের ভেতরে যাওয়ার কথা বলেছি নাকি? আমি বাইরে দাঁড়াবো, তুমি ভেতরে যাবে। অষ্টম ঘরের ভেতরে, আপনাকে সেখানে যেতে হবে না। আমি একাই যেতে পারবো। তন্দ্র অসম্মতি জানালো চৈতালির কথায়। বাচ্চাদের মতো মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি যাব। তোমাকে বিশ্বাস নাই। অষ্টমের কথা যদি বলে তুমি চলে যাও। মেজাজ খারাপ হলো চৈতালির। দাঁত কিরমির করলো সে। অষ্টমে না গিয়েও তো উপায় নেই, চাপ বেশি। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। অতপর উঠে দাঁড়িয়ে হনহন করে হাঁটা শুরু করলো অষ্টমের দিকে। তন্দ্র সময় ব্যয় করলো না একটুও। পা চালিয়ে হাঁটা শুরু করলো চৈতালির পিছু পিছু। ভোরের আলো ফুটেছে। চারদিকে আলোকিত হয়েছে ঝলমলে সূর্যের আলোয়। শহরে গাছপালাহীন পরিবেশে সকালের সময়ে সূর্যতে তার তীব্র প্রখরতা ছড়িয়ে দিলেও গ্রামের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। চারদিকে গাছপালায় ভরা পরিবেশে পাতার ফাঁকা গলিয়ে মৃদু মিষ্টি সূর্যের আলো এসে ছুঁয়ে দিচ্ছে ভূমিকে। সাথে চারপাশটা মুখরিত হয়ে উঠছে নানান জাতের পাখিদের কলকাকলিতে। পাখিদের শব্দে আর ঘুমাতে পারল না তন্দ্র। ঘুম ভাঙল তার। চোখ না খুলেই অলসতা ভাঙতে পুরো বিছানা জুড়ে গড়াগড়ি খেল একবার। আরেকবার গড়াগড়ি খেতে উদ্যত হতেই তার খেয়াল এলো বিছানা খালি, অর্থাৎ পাশে নেই কেউ। চৈতালি তার পাশে নেই। ধপ করে চোখ মেলে তাকালো তন্দ্র। তাকালো পাশ ফিরে। চৈতালি কোথায়? তাদের দুজনের হাতের বাঁধা সেই সেতুবন্ধনের গামছাটাও খুলে অবলায় গড়াগড়ি খাচ্ছে বিছানার উপরে। কলিজাটা ধক করে উঠল তন্দ্রর। তবে কি সে চলে গেছে চৈতালি? কোথায় গেছে? এদিকের কিছু তো সে জানে না, চিনে না মেয়েটা। তাহলে? পরক্ষণে তার মন নেতিবাচক ইঙ্গিত দিল। বোঝালো, আজকাল কি আর চেনা জানা লাগে? হাতে টাকা থাকলে আর মনে সাহস থাকলে পাড়ি দেওয়া যায় দূর দূরান্ত। আর ভাবতে পারল না তন্দ্র। মনটা দিশেহারা হলো তার। হৃদয় কম্পিত হলো ভয়ে, চৈতালিকে আরেকবার হারানোর ভয়ে। মেয়েটার কাল রাতের আচরণে কিছুটা চিন্তিত হয়েছিল সে। ভেবেছিল মেয়েটা হয়তো একটু হলেও নরম হয়েছে, তার প্রতি তাকে ছেড়ে পালাবে না। কিন্তু তার ভাবনাকে হয়তো ভুল প্রমাণিত করলো চৈতালি।
চলে গেল সে। কিন্তু এভাবে তো বিষয়টা ফেলে রাখলে হবে না। তাকে খুঁজতে হবে চৈতালিকে। চৈতালি নামক রমণী তার বন্ধন ভেঙে ঠিক যতবার পালানোর চেষ্টা করবে, ততবারই সে আবার ধরে বেঁধে হলেও তাকে নিয়ে আসবে নিজের কাছে। তবুও হারিয়ে যেতে দিবে না সম্পূর্ণরূপে। দ্রুতই বিছানা ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো তন্দ্র। পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে নিজের প্রিয় রমণীকে খুঁজতে লাগলো এদিক ওদিক। গলা বাড়িয়ে হাঁক ছাড়ল, চৈতালি, চৈতালি। সারা শব্দ এলো না কোনো। চিন্তার মাথার রগ করে যেন ছিঁড়ে যেতে চাইছে তন্দ্রর। পাগল পাগল লাগছে নিজেকে। ক্রমে অস্থির হয়ে উঠতে লাগলো সে। এত কিছু করে মেয়েটাকে সে নিয়ে এলো নিজের কাছে, আর সেই মেয়েটাই কিনা তাকে ছেড়ে পালিয়ে গেল। তন্দ্র দৌড়ে এলো ড্রয়িং রুমে। বাড়ি থেকে বাইরে যেতে উদ্যত হলো সে। বাইরেটা দেখতে হবে, কোন দিকে গেছে মেয়েটা জানতে হবে। কিন্তু সদর দরজার কাছে যেতেই থমকে দাঁড়ালো সে। ভ্রু কুঁচকে এলো তন্দ্রর। রান্নাঘর থেকে বাসনকোসনের টুংটাং আওয়াজ হচ্ছে। এই সময় আবার রান্নাঘরে কে? বাইরে বেরিয়ে যাওয়ার আগে রান্নাঘরে উকি দিল তন্দ্র। দেখতে পেল চৈতালি গুজে রান্না করছে। কোমরে ওড়না গুজে চুলগুলো উপরে তুলে বাঁধা। একদম পাক্কা গেন্নির মতো লাগছে যেন মেয়েটিকে। যাক, মেয়েটা তাহলে যায়নি কোথাও, তার কাছেই আছে। সে এতক্ষণ ভুলভাল ভেবেই মাথা খারাপ করছিল। প্রাণে যেন প্রাণ ফিরে পেল তন্দ্রর। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। চৈতালির পানে তাকিয়ে বলল, তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তন্দ্রর কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকালো চৈতালি। এক পলক তার দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল মেয়েটা। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেন, ভয় পেয়েছিলেন? ভেবেছিলেন আমি চলে গেছি আপনাকে ছেড়ে? তন্দ্র পা চালিয়ে একটু এগিয়ে গেল চৈতালির পানে। তার পিছনে দাঁড়িয়ে বলল, অনেকটা তেমনই। কিন্তু তুমি কি করছো এখানে? দেখছি না রান্না করছি। তা তো দেখছি, কিন্তু কি রান্না করছো? বাড়িতে তো কোনো বাজার করা ছিল না, আর আমিও বাজার করিনি। তাহলে? আর গ্যাস সিলিন্ডার তো ছিল না, পেলে কোথায়? চৈতালি শান্ত দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। বলল, পাশের বাড়ির মতিন কাকা দিয়ে গেছেন। ভ্রু কুচকাল তন্দ্র। বলল, মতিন কাকা? সে জানালো কিভাবে আমরা এখানে আছি। কাল রাতে নাকি ঘরে বাতি জ্বলতে দেখেছে। আজ আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘরে জনমানবের টের পেয়ে দেখতে এসেছিলেন আপনারা শহর থেকে ফিরে এসেছেন কিনা। তখনই তাকে দিয়ে বাজার করে রেখেছি আমি। ও, কিন্তু টাকা কোথায় পেলে? চৈতালি পিছন ঘুরল। আবারও কাজে হাত লাগিয়ে বলল, আপনার পকেট থেকে নিয়েছি। অবাক হলো তন্দ্র। তার পকেট থেকে টাকা নিয়েছে চৈতালি? কাল থাকবে না বলে পুরো বাড়ি মাথায় তুলল। আর আজ কিনা পকেটেও হাত দিয়ে দিয়েছে। তন্দ্র আর চোখে তাকালো চৈতালির পানে। বিড়বিড়িয়ে বলল, এখনো মেনে নিল না, অথচ পকেট কাটা শুরু করে দিয়েছে আমার বউ। ভ্রুকুচকে তন্দ্রের দিকে তাকালো চৈতালি। বলল, কিছু বললেন? মেকি হাসল তন্দ্র। বলল, না মানে, বাজার করে রেখে ভালো করেছো। আমার আর কষ্ট করতে হলো না, এটাই বলছিলাম আর কি। চৈতালি আর পাত্তা দিল না তন্দ্রর কথায়। সে মনোযোগ দিল রান্নায়। তখনই শব্দ এলো দরজা ধাক্কানোর। গ্রামের বাড়িতে দরজায় কলিং বেল লাগানো নেই। আবার তাই ধাক্কা দেখেই একমাত্র ভরসা। কিন্তু এই সময় আবার কি এলো? চৈতালি হাতের কাজগুলো রেখে এগিয়ে যেতে লাগলো দরজার পানে। কিন্তু যেতে আর পারল না। তাকে থামিয়ে দিল তন্দ্র। বলল, তুমি কাজ করো, আমি দেখছি। চৈতালি আর এগুলো না দরজার দিকে। ফিরে এসে রান্নার কাজগুলো শুরু করলো আবারও। তন্দ্র লম্বা লম্বা পা ফেলে গেল দরজার কাছে। ডান হাত বাড়িয়ে খুলল দরজাটা। সামনের দিকে তাকাতে যেন চমকে উঠল সে। দরজার সামনে চৈতালির 5 ভাই, 2 ভাবি, বাবা, এমনকি তন্দ্রের বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। এ কি, এরা এখানে কেন? আর এরা খবরই বা পেল কিভাবে তন্দ্র চৈতালিকে নিয়ে এখানে এসেছে? কলিজার মধ্যে যেন মোচড় দিয়ে উঠল তন্দ্রর। এরা কি তবে আবারও চৈতালিকে তার কাছ থেকে কেড়ে নিতে এসেছে? হয়তো তাই। নয়তো এদের এভাবে দলবল নিয়ে এখানে আসার আর তো কোনো কারণ দেখছে না সে। তন্দ্রর চোখ মুখ শুকিয়ে এলো নিমিষেই। থমকে দাঁড়িয়ে রইল ওখানেই। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত ভেবে পাচ্ছে না কিছুই। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অনেক কষ্টে নিজের বউকে কিডন্যাপ করে তাকে নিজের মনের কথা বলেছে। বউ নরম হয়েছে একটু। এখন আবার বউয়ের ভাইদের সাথে ঝামেলায় জড়ালে বউ যদি আবার বেঁকে বসে, তখন বউ অবশ্যই তার পক্ষে নিবে না। নিলে তার ভাইদের পক্ষে নিবে। কারণ তার বউয়ের সাথে এখনো তেমন সম্পর্কটাই গড়ে ওঠেনি তার। তন্দ্রকে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উপেক্ষা করে তার পাশ কাটিয়ে ঘরের ভেতরে ঢুকলো চৈতালির এবং তার বাবা মা, ভাই ভাবিরা। ভেতরে ঢুকে ইফতিকার চৌধুরী গলা ছাড়লেন। ডাক দিলেন, চৈতালি, চৈতালি।
বাবার কণ্ঠ শুনে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো চৈতালি। কাল রাতে যখন তন্দ্র প্লেট নিয়ে রান্নাঘরে গিয়েছিল, তখনই চৈতালি বাড়িতে কল করে বলে দিয়েছিল তারা কোথায় আছে। তন্দ্র তাও না বোকা, ভীষণ। কিডন্যাপ করে তার মোবাইল সহ ব্যাগটা রেখে দিয়েছিল বিছানার পাশে তার সামনেই। সেখান থেকে মোবাইল বের করে তো এই রাজকার্যটা সম্পাদন করেছে চৈতালি। মেয়েকে দেখে ইফতিকার চৌধুরী এগিয়ে গেলেন মেয়ের দিকে, হাত রাখলেন মেয়ের মাথায়। চৈতালি হাসল, বলল, তোমরা সবাই চলে এসেছো এর মধ্যেই? রওনা কখন দিয়েছিলে? চৈতালির মুখে এহেন কথা শুনে অবাক হলো তন্দ্র। তার মানে এদের সবাইকে চৈতালি খবর দিয়েছে? তলে তলে তাকে এত বড় বাসটা তার একমাত্র বই দিয়েছে, যাকে কিনা তার কাছে আটকে রাখার এত চেষ্টা। শেষ পর্যন্ত কিনা চৈতালি তার সাথে এমন একটা কাজ করে বসলো। তন্দ্রর অবাকতার মধ্যে হাসান চৌধুরী এগিয়ে গেল চৈতালির দিকে, বলল, এর মধ্যে কোথায়? সকাল প্রায় 9টা বাজতে চলো, তৈরি হইনি তাড়াতাড়ি, আমাদের ফিরতে হবে আবার। চৈতালি তাকালো ভাইয়ের দিকে, কপালে ভাঁজ ফেলে বলল, এখনই? কিন্তু আমি তো খাইনি এখনো। চৈতালির মুখে না খাওয়ার কথা শুনে কিছুটা অস্থিরতা প্রকাশ করলো হাসান চৌধুরী। বলল, সে কি, 9টা বাজতে চলো, এখনো সকালের খাবারই খাসনি? কথাটা বলে হাসান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে। বলল, কিডন্যাপার তোকে কিডন্যাপ করে এনেছে কি অভুক্ত মারার জন্য? আসলে বাসে ছিল না কিছুই। বাজার করেছি, তারপর রান্না বসিয়েছি। রান্না হয়ে এসেছে প্রায়। তোমরা একটু অপেক্ষা করো, আমার হয়ে যাবে এক্ষুনি। আচ্ছা, খেয়ে নে। আমরা অপেক্ষা করছি তোর জন্য। এতক্ষণ চুপচাপ সব কথা শুনলেও এবার আর চুপ থাকতে পারল না তন্দ্র। চৈতালির ভাইয়ের মুখে চৈতালিকে নিয়ে যাওয়ার কথা শুনে অন্তর জ্বলছে তার। সে তাহলে সত্যি ভেবেছিল এরা নিয়ে যেতে এসেছে তার বউকে? না না, সে কিছুতেই নিয়ে যেতে দেবে না তার বউকে। সে ভালোভাবে জানে, একটাবার এরা যদি চৈতালিকে নিয়ে যেতে পারে, তবে সে আর ফিরে পাবে না চৈতালিকে। তন্দ্র তাকালো হাসান সাহেবের পানে, কিছুটা শক্ত কণ্ঠে বলল, আমি চৈতালিকে কোথাও নিয়ে যেতে দেব না। হাসান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তন্দ্রর পানে, বলল, কিন্তু আমি যে আমার বোনকে নিয়ে যাবই। তন্দ্রর কণ্ঠস্বর কঠোর হলো। কঠোর কণ্ঠে সে বলল, আমি এখনই আইনত চৈতালির স্বামী, আর স্বামীর অনুমতি ছাড়া তার স্ত্রীকে নিয়ে যাওয়ার ক্ষমতা কেউ রাখে না, এমনকি তার ভাই বাবাও না। হাসান চৌধুরী ঠোঁট বাঁকালো, বলল, কিন্তু আমি এই ক্ষমতা রাখি। আর তাছাড়া আমি বলেছিলাম আমার বোনের আবার বিয়ে দেব। ভালো ছেলে পেয়েছি, তাই দেরি করতে চাইছি না। 3 দিনের মধ্যে বোনের বিয়ে দেব বলে কথা দিয়েছি তাদের। পৃথিবী উল্টে গেলেও আমি আমার দেওয়া কথা ভঙ্গ করতে পারবো না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথা। হাসান চৌধুরীর কণ্ঠে এহেন কথা যেন তীব্র বেগে আশ্রে পড়ল তন্দ্রের হৃদয়ে। ক্ষত বিক্ষত হলো তার ভিতরটা। চৈতালির আবার বিয়ে? কিসের বিয়ে? চৈতালি তার, শুধুমাত্রই তার, যাকে পেতে সে এত কিছু করলো, শেষে কিডন্যাপের মতো একটা মারাত্মক কাজ করলো পর্যন্ত। তাকে কিনা এখন বিয়ে দিবে অন্য কারোর সাথে? বললেই হলো নাকি? এত সোজা? তাছাড়া একজন স্বামী বর্তমান থাকতে কোনো মেয়ের আবার বিয়ে বাংলাদেশের কোন আইনে আছে? তরুণ তার স্বামী, আর আজীবন শুধুমাত্র সেই থাকবে চৈতালির স্বামী হিসেবে। এই স্থান আর কাউকে নিতে দিবে না সে, কিছুতেই না। তন্দ্র কিছুতেই চৈতালিকে নিয়ে যেতে দেবে না তার কাছ থেকে। অন্য কারোর সাথে বিয়ে তো দূরে থাকুক, তাতে যদি তার এই শালা সম্প্রদায়ের সাথে ঝামেলা করতে হয়, করবে। সে তবুও বউকে নিজের কাছে রেখেই ছাড়বে। মনে মনে সাহস সঞ্চয় করল সে। হাসান চৌধুরীর পানে দৃষ্টি নিক্ষেপ করে শক্ত কণ্ঠে বলল, লজ্জা করছেন আপনার? স্বামী বর্তমান থাকতেও বোনকে আবার অন্যথায় বিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন। তন্ত্রর কথায় যেন মজা পেল হাসান চৌধুরী। শরীর দুলিয়ে হাসল সে, বলল, আমার লজ্জা সরম বরাবরই একটু কম। তুমি হয়তো জানো না, এ ব্যাপারে আমার একমাত্র বউ ভালোভাবেই অবগত। কথাটা বলে হাসান চৌধুরী তাকালো তার বইয়ের পানে। সাজিয়া বেগমের কান গরম হয়ে উঠল যেন। লজ্জায় মাথা নুয়ে ফেল সে। এই লোকটা আর ভালো হলো না কোনোদিন। এতগুলো মানুষের সামনে এভাবেই কথা বলার কি প্রয়োজন ছিল? বিশেষ করে বইয়ের নামটা না উঠালে কি হতো না? হাসান চৌধুরীর কথায় ঠোঁট বাঁকালো তন্দ্র। বেটা বড়ই সুযোগবাদী। নিজের বউ বউ, আর তার বউ তো বউ নাই। নিজের বউয়ের সামনে নির্লজ্জ হয়ে অন্যকে বউ ছাড়া করার পায়তারা করছে। বদলোক কোথাকার। তন্দ্র সরু দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে, বলল, আমি আমার বউকে কোথাও নিয়ে যেতে দেব না। মুখ বাঁকালো হাসান চৌধুরী, বলল, কিন্তু আমি তো আমার বোনকে নিয়ে যাবই, আর 3 দিনের মধ্যে বিয়ে দিয়ে ছাড়ব। এবার আর নিজের মেজাজ ধরে রাখতে পারল না তন্দ্র। কি,
তখন থেকে তার বউকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র লাগিয়ে রেখেছে। হতে পারে এই ভদ্রলোক চৈতালির ভাই, তাই বলে সে কি মাথা কিনে নিয়েছে নাকি? হাসান চৌধুরী যদি চৈতালির ভাই হয়, সেও চৈতালির স্বামী। আর মেয়েদের বিয়ের পর ভাইয়ের থেকে তার উপরে স্বামীর অধিকারটাই বেশি থাকে। সেদিক থেকে চৈতালির ওপরে তার অধিকারটাই বেশি। মনে মনে ফুঁসে উঠল তন্দ্র। বলল, নিয়ে গিয়ে দেখান তো পারলে। হাসান চৌধুরী হাসলেন, এগিয়ে গেলেন বোনের দিকে। আলতোভাবে বোনের হাতটা ধরে বললেন, চল তো বোন, দেখি কি আটকায় আমাদের। চৈতালিও বাধ্য মেয়ের মতো সায় দিল ভাইয়ের কথায়। বলল, চলো। তন্দ্র ভরকে গেল। তার বই দেখি তার বিপক্ষে। কি সুন্দর ভাই বলার সাথে সাথে সেও যেতে রাজি হয়ে গেল। তার বউটা এত পাষাণ কেন? একটু কম পাষাণ হলে কি এমন হতো? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল তন্দ্র। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। না, যে করেই হোক হাসান চৌধুরীকে আটকাতে হবে তন্দ্রকে। এবো যে তাকে ছেড়ে এখনই ভাইদের সাথে নাচতে নাচতে চলে যাবে, তা সে ভালোভাবেই বুঝতে পারছে। এখন যা করার তাকেই করতে হবে। তন্দ্র দৌড়ে গিয়ে দাঁড়ালো হাসান চৌধুরী এবং চৈতালির সম্মুখে। দুই দিকে দুই হাত ছড়িয়ে বলল, আমি এখনও চৈতালির স্বামী। স্বামীর অনুমতি ছাড়া আপনারা তার স্ত্রীকে নিয়ে যেতে পারেন না। সেই অধিকার আপনাদের নেই। আমি আমার স্ত্রীকে কিছুতেই আমার কাছ থেকে নিয়ে যেতে দেব না। কিছুতেই না। হাসান চৌধুরী হাসলেন। হাত উঠিয়ে রাখলেন তন্দ্রর কাঁধে। বললেন, আজ শুধু আমার বোনকে নিয়ে যাচ্ছি। 3 দিন পর, অর্থাৎ আমার বোনের বিয়ের দিন, তুমি তোমার পুরো পরিবার নিয়ে এসো আমাদের বাড়িতে। তন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে। বলল, কেন? আপনার বোনের বিয়ে খেতে? হাসান চৌধুরী ওপরের ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন নিজের ঠোঁট। ভাবুক ভঙ্গিতে বলল, বিয়ে তো অবশ্যই খাবে। এছাড়াও আমাদের বাড়িতে সেদিন তোমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তন্দ্র সন্দিহান দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কি? বরের উপস্থিতি। বর না গেলে তো আর বিয়েটাই হবে না, তাই না? মানে? মানে বিয়েটা আমরা তোমার সাথেই ঠিক করেছি। তন্দ্র চমকালো, থমকে গেল যেন। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো হাসান চৌধুরীর দিকে। কি বলছি হাসান চৌধুরী? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। এর মানে কি সবাই ক্ষমা করে দিয়েছে তাকে? মেনে নিয়েছে এখন? আর হাসান চৌধুরী এতক্ষণ যে বলল ভালো ছেলে পেয়েছে, সেই ছেলেও সে নিজেই। তার মানে চৈতালিকে তার সাথে বিয়ে দেওয়া হবে। মেয়েটাকে হারিয়ে ফেলতে হবে না তাকে। হৃদয়ে মুহূর্তে ডানা মেলতে শুরু করলো অজস্র প্রশ্নের, অজস্র বাক্যের। তন্দ্রকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসান চৌধুরী আবারও মুখ খুলল। বলল, বাবা আমাকে সব বলেছে। তুমি ভুল করেছো অবশ্যই, তবে না জেনে। সবটা শুনে আমার মনে হলো তোমাকে আর একটা সুযোগ দেওয়া উচিত আমাদের। তাই আমার আর তোমার পরিবার মিলে তোমাদের বিয়ের আয়োজন করেছি আবার। তোমাদের আগের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। এমনিতে সময়টাতে আমাদের বোনকে তোমার হাতে তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে এই ডিভোর্স ডিভোর্স ঝামেলায় সবটা ঘেটে গেছে। তাছাড়া তোমাদের ডিভোর্স না হলেও দুজন সই করেছিলে ডিভোর্স পেপারে। মনের দিক থেকে তখন দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছিলে। তাই ভাবলাম তোমাদের আরেকবার বিয়ে দেওয়া প্রয়োজন। অন্তত এই ডিভোর্সের সইটাকে ধুয়ে দিতে। একটু থামলো হাসান চৌধুরী। আবার বলল, সুযোগ দিচ্ছি, সুযোগের সদ্ব্যবহার করো। আমার বোনকে ভালো রাখার চেষ্টা করো সব সময়। ওর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলেও আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম। সবটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তন্দ্র। এতক্ষণ সে যেটা ভাবছিল অন্তত সেটা নয়। তার বই তারই আছে ভেবে মনে শান্তি লাগছে। যাক, অবশেষে সবাই তাকে বুঝলো, মেনে তো নিল, তাতেই হবে। তন্দ্র তাকালো হাসান চৌধুরীর পানে। শান্ত কণ্ঠে বলল, একবার যে ভুল আমি করেছি, দ্বিতীয়বার সে ভুল আমি করব না ইনশাল্লাহ। সময় বহমান, সে বয়ে চলে নিজের গতিতে। দেখতে দেখতে এরই মধ্যে কেটে গেল 3টা দিন। ঘনিয়ে এলো তন্দ্র এবং চৈতালির বিয়ের দিন। চৈতালির বিয়ে উপলক্ষে চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে আজ। 5টা না, 10টা না, একটা মাত্র মেয়ে চৈতালি। তার বিয়েতে এইটুকু আয়োজন যদি না করা হয়, তাহলে কি হয় নাকি? লাল নীল মরিচ বাতির আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে চারদিক। সারা বাড়িতে আত্মীয় স্বজন যেন গিজগিজ করছে। সাউন্ড বক্সে গান বাজছে উচ্চস্বরে। তন্দ্রদের বাড়ি থেকে বিশাল এক বরযাত্রী এসে প্রায় ঘণ্টাখানেক ঘুরে গেটের কাছে যুদ্ধ করে মাত্রই প্রবেশ করেছে ভিতরে। বরবেশে সজ্জিত তন্দ্রকে বসানো হয়েছে তার বরাদ্দকৃত সিংহাসনে। তার পাশে স্থান দেওয়া হয়েছে চৈতালিকে। তন্দ্র আর চোখে তাকালো চৈতালির পানে। লাল শাড়িতে কোনো অপসরি থেকে কম লাগছে না মেয়েটাকে। তার উপরে পার্লার থেকে সাজানো হয়েছে মেয়েটাকে। তন্দ্রর কাছে আজ চৈতালিকে পুতুল পুতুল মনে হচ্ছে যেন।
ইচ্ছে করছে দু চোখ ভরে মেয়েটাকে দেখতে। আশেপাশের সবকিছু উপেক্ষা করে তার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু তাও পারছে না। আশেপাশে যে জনমানবের ছড়াছড়ি, এত মানুষের মধ্যে বইয়ের পানে তাকিয়ে থাকা মানে লজ্জায় পড়া। খানিক বাদে তাদের সম্মুখে বসানো হলো আরেকজন লোককে। মধ্যবয়স্ক সে লোক, মুখ ভর্তি তার দাড়ি। তন্দ্র বা চৈতালির কারোর বুঝতে বাকি রইল না ইনি কাজী। লোকটি কিঞ্চিত সময় নিয়ে প্রয়োজনীয় সকল বাক্য বিনিময় করে তাকালেন চৈতালির পানে। নরম কণ্ঠে বললেন, বলুন মা কবুল। চৈতালির সময় নিল একটু, ঘাড় ঘুরিয়ে একবার তাকালো বাবা ভাইয়ের পানে। তাদের অভয় পেয়ে শান্ত কণ্ঠে থেমে থেমে বলল, কবুল, কবুল, কবুল। সাথে সাথে চারদিকে প্রতিধ্বনিত হলো আলহামদুলিল্লাহ শব্দটা। অতপর কাজী সাহেব ফিরে তাকালেন তন্দ্রর পানে। তাকে একইভাবে কবুল বলতে বললেন। একটু সময় নিল তন্দ্র, ভেঙে ভেঙে বলল, কবুল, কবুল, কবুল। এত বাধা বিঘ্নকে পার করে অবশেষে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তন্দ্র এবং চৈতালি। অবশেষে তারা দুজন দুজনের হলো। মন থেকে মুছে গেল হারানোর ভয়। রাত গড়িয়েছে কিছুটা, তবে আজ বাড়িটা আধারে ঢেকে ফেলতে পারিনি। চাঁদের মিষ্টি আলোয় আজ ভরে গেছে চারপাশটা। জ্যোৎস্না রাত গোলথালার মতো একটা সুন্দর চাঁদ জায়গা করে নিয়েছে আকাশে। চৈতালি মাথায় এক হাত ঘোমটা টেনে বসে আছে বাসর ঘরে। ঘরের চারদিক থেকে ফুলের একটি মিষ্টি সুগন্ধ এসে বাড়ি খাচ্ছে তার নাসিকা গহ্বরে। হৃদয় কেঁপে উঠছে যেন তার। অজানা এক শিহরে ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা। তার আর তন্দ্রর বিয়েটা আগে হলেও বাসর তো এই প্রথম, তাই অনুভূতিটাও প্রথম। আচ্ছা, তন্দ্র ঘরে এসে কি করবে? মানুষটা তো এমনি পাগলাটে ধাঁচে। এ কদিনে সে অন্তত এই কথাটা বেশ ভালোভাবে বুঝেছে। আচ্ছা, তার স্বামীর সাথে প্রথম রাতটা কেমন যাবে? অন্য সাধারণ বাসরাতের মতো সেও কি আজ শিখতে হবে স্বামীর ভালোবাসায়? ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠল চৈতালির মুখখানা। মাথায় চাপানো ঘোমটাটা টেনে আরও একটি নিচে নামালো। তার হাজারো জল্পনা কল্পনার মধ্যেই ঘরের দরজাটা খট করে খুলে গেল। ভেতরে ঢুকলো তন্দ্র। চৈতালির পানে একবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করেই দরজাটা বন্ধ করে দিল সে। কেঁপে উঠল চৈতালি। মনে পড়ল ভাবিদের শিখানো কথা। ভাবিরা পই পই করে দিয়েছে বর বাসর ঘরে আসার সাথে সাথেই তাকে সালাম করতে। নিজেকে ভীষণ অপ্রস্তুত লাগছে চৈতালির। হৃদযন্ত্রের গতি বেড়ে যাচ্ছে তীব্রভাবে। গলা যেন শুকিয়ে আসছে তার। নিজেকে ধাতস্থ চৈতালি। সামান্য একটু সালামি তো সেখানে এত ভয় কিসের? মনের কোণে একটু সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠে দাঁড়ালো চৈতালি। একটু ঝুঁকে পাশ হতে গেল তন্দ্রর। সাথে সাথে লাফিয়ে উঠল সে। লাফিয়ে কিঞ্চিত দূরে সরে গেল। হতবাক কণ্ঠে বলল, এই, কি করছো কি? চৈতালি তন্দ্রের পাশ থেকে উঠে দাঁড়ালো। মাথা নুয়ে রেখে বলল, সালাম। ভাবিরা শিখিয়ে দিয়েছিল বর বাসর ঘরে ঢুকলেই সালাম করতে। ঠোঁট কামড়ে হাসলো তন্দ্র। দুই হাত বাড়িয়ে আলতোভাবে টেনে তুলো চৈতালির ঘোমটাটা। দুষ্টুমির স্বরে বলল, আর কিছু শিখিয়ে দেনি তোমার ভাবিরা? মুহূর্তে রক্তিমা ভাত ছড়িয়ে পড়ল চৈতালির মুখ জুড়ে। ভাবিরা যে কত কিছু শিখিয়েছে তা মনে উঠলেই তো তার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হয়। তন্দ্র তাকালো চৈতালির রক্তিম মুখ পানে। বুঝল লজ্জা পেয়েছে মেয়েটা। এক হাত বাড়িয়ে সে আগড়ে নিল চৈতালিকে। ঠাঁই দিল নিজের বুকের মধ্যখানে। বলল, চলো না, আবার নতুন করে শুরু করি। কথাটা শেষ করে একটু থামল তন্দ্র। একটু ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো চৈতালির মাথায়। শীতল কণ্ঠে বলল, ভালোবাসি বউ। চৈতালি মুখ গুজল তন্দ্রর বুকে। লজ্জালো ভঙ্গিতে বলল, আমিও ভালোবাসি। সমাপ্ত।